অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে হারমোনিক অক্সিলেটরের ওয়েভ ফাংশনগুলো, তাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন হবে এবং ক্লাসিক্যাল টানেলিং পয়েন্ট কাকে বলি, সেই জিনিসটা কী, হ্যাঁ, এবং ক্লাসিক্যাল ফরবিডেন রিজিয়ন দেখবো। ক্লাসিক্যালি ফরবিডেন রিজিয়ন যেটাতে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যালাউড রিজিয়ন আমরা বলছি, হ্যাঁ, সেটা কেন, এই জিনিসগুলো আজকে ক্লাসে এক্সপ্লেন করার চেষ্টা করবো। হ্যাঁ, তো আমি আগে ক্লাসগুলোতে একটু রিক্যাপচুলেট করে নিই, সামারি করে নিই। আগের ক্লাসে আমরা এনার্জি বের করেছি হারমোনিক অক্সিলেটরের ক্ষেত্রে। আমরা এই হারমোনিক অক্সিলেটর জিনিসটা কি দেখেছি, এই হারমোনিক অক্সিলেটর দেখেছিলাম যে এরকম একটা পোটেনশিয়াল এনার্জি, এরকম একটা কার্ভ পেয়েছিলাম। হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জি এরকম একটা কার্ভ পেয়েছিলাম। পোটেনশিয়াল এনার্জি ভি ইকুয়াল টু হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার, এরকম একটা ইকুয়েশন পেয়েছিলাম। এবং টোটাল এনার্জি ই ইকুয়াল টু জেনেছিলাম যে ভি প্লাস হাফ ইন্টু এইচ নিউ, এরকম একটা টোটাল এনার্জি পেয়েছিলাম। এবং ওয়েভ ফাংশন যে পেয়েছিলাম সেটা হচ্ছে ওয়েভ ফাংশন ফর সাই ভি, দ্যাটস ইজ ইকুয়াল টু সি জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু প্লাস সি টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু প্লাস এরকম করে ইভেন নাম্বারগুলো যাচ্ছিল। অ্যান্ড অড নাম্বারগুলোর ক্ষেত্রে সি ওয়ান ইন্টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু প্লাস সি থ্রি ইন্টু এক্স কিউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু, এরকম করে চলতে থাকবে সি ফাইভ। হ্যাঁ, এরকম করে আমরা অড এবং ইভেন নাম্বার করেছিলাম। আমরা বলেছিলাম যদি ইভেন নাম্বার হয় তাহলে শুধুমাত্র মানে ধরো সাইড টু বার করতে বলবো, হ্যাঁ, সেকেন্ড এক্সাইটেড স্টেট বের করতে বলে। সাইড টু যদি বের করতে বলে তখন আমরা কী করবো, শুধু সি জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার পরে টু ইন্টু সি টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু। ইভেন নাম্বার যদি বলে সেই ইভেন নাম্বার পর্যন্ত জিনিসটাকে নেবো। যদি অড হয় তাহলে অড নাম্বারের ক্ষেত্রে শুধু নেবো। যদি বলে সি ফাইভ বের করো ভি ইকুয়াল টু ফাইভ, তার সাই কী হবে, তাহলে সেটার ক্ষেত্রে কী করবো না, সি ওয়ান নেবো, সি থ্রি নেবো, সি ফাইভ নেবো, শুধু ইভেন নাম্বারগুলো নেবো না, শুধুমাত্র অড নাম্বারগুলো নেবো। যে পর্যন্ত বের করতে বলবো সেই পর্যন্ত সাম আপ করে ওই ফাংশনটা নেবো। এবার এখানে দেখো এই যে কনস্ট্যান্টগুলো আছে সি জিরো, আজকের আমাদের ক্লাসে টাস্ক হবে এই যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো আছে এগুলো এই হারমোনিক অক্সিলেটরের ক্ষেত্রে নর্মালাইজ করে এই কনস্ট্যান্টের ভ্যালু, যেমন আমরা প্র্যাকটিক্যালি ওয়ান ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে নর্মালাইজেশন কনস্ট্যান্ট বের করেছিলাম, এখানেও একই রকমভাবে হারমোনিক অক্সিলেটরের ক্ষেত্রে ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অক্সিলেটরের ক্ষেত্রে ওয়ান ডাইমেনশনাল স্ক্রোডিঞ্জার ইউজ করে যে আমরা ওয়েভ ফাংশন পেয়েছি, তার ক্ষেত্রেও নর্মালাইজড করে এই সি জিরো সরো সাই জিরোর ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনের ক্ষেত্রে তার সি জিরোর ভ্যালু বের করা, নর্মালাইজেশন কনস্ট্যান্টের ভ্যালু বের করা, এবং যদি সেটা সি টু হয় যে কোনো কিছুর ক্ষেত্রে, হ্যাঁ, নর্মালাইজ করে আমরা এই নর্মালাইজেশন কনস্ট্যান্টগুলো ভ্যালু বের করবো আজকের ক্লাসে। এবং এগুলো বের করার আগে কিছু জিনিস, যেমন ধরো আমরা তো এই পোটেনশিয়াল এনার্জি যেমন হচ্ছে আমরা এটা দেখো এই যে কার্ভটা এঁকেছি, এটাকে ওয়ান কাইন্ড অফ প্যারাবোলিক ইকুয়েশনের মতো পেয়েছি। দেখো এটা কি ভি ইকুয়াল টু হাফ ইন্টু এক্স স্কোয়ার, ভির সঙ্গে যদি এই এক্সটা কি এটা যদি ফোকাস হয়, এই প্যারাবোলা যদি ফোকাস হয়, এই ফোকাস থেকে ইকুয়াল ডিস্টেন্সে দেখো ডিসপ্লেস করছে, ফোকাস থেকে ইকুয়াল ডিস্টেন্সে পার্টিকেলটা ডিসপ্লেস করছে। ফর যদি ডায়াটমিক মলিকুলস নিই আমরা, এটা যদি একটা ডায়াটমিক মলিকুলস হয়, এটা যদি তার ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স হয়, এবার ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স থেকে এক্সপ্যান্ড করলো, হ্যাঁ, ডিসপ্লেস হলো, আরও ডিসপ্লেস হতে পারে, একটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হওয়ার পরে আবার কম্প্রেশন হতে পারে, আরও কমতে পারে, আবার এগেন এই ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স ফিরে আসবে। তো এই যে ডায়াটমিক মলিকুলে খেলছে দুটো অ্যাটমসের ক্ষেত্রে যে এই যে কম্প্রেশন এবং ইলংগেশন ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স থেকে কতটা ডিসপ্লেস করছে, হ্যাঁ, সেই ডিসপ্লেসমেন্টের সঙ্গে যে পোটেনশিয়াল এনার্জি ভ্যারিয়েশনটা যে ইকুয়েশন পেয়েছি, সেই ভি ইকুয়াল টু হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার, এর যদি প্লট করি, যেহেতু এটা একটা প্যারাবোলিক ইকুয়েশন, তাহলে একটা প্যারাবোলা পাবো। হ্যাঁ, এবার এই প্যারাবোলাতে আমরা যদি একটা লাইন ড্র করি, এই বেস লাইনটা হচ্ছে তার টোটাল এনার্জি, এই বেস লাইন দিস ইজ টোটাল এনার্জি, তার মানে এই বেস লাইনটা হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এই বেস লাইনটা রিপ্রেজেন্ট করছে
কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এই বেস লাইনটা, হ্যাঁ। আর এইটা হচ্ছে, এই ভিটা হচ্ছে শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি। এবার ধরো সাপোজ এই পয়েন্টটা, দিস ইজ মাইনাস এ, সাপোজ দিস অরিজিন 0, দিস ইজ প্লাস এ, হ্যাঁ। এবার আমরা যদি এখানে একটা ওয়েভ ফাংশন আঁকি, সাপোজ সাইজ 0 এঁকেছি, বোঝার সুবিধার জন্য সাইজ 0 এঁকেছি। এবার পার্টিকেলটাকে খুঁজে পাওয়া প্রবাবিলিটি, অবভিয়াসলি এই এক্সটা, পার্টিকেলটা খুঁজে পাওয়ার প্রবাবিলিটি এক্স শুড বি লেস দেন অফ মাইনাস এ, গ্রেটার দেন অফ মাইনাস এ এবং লেস দেন অফ প্লাস এ, এই রিজিয়নের মধ্যে পার্টিকেলটা থাকবে ক্লাসিক্যালি। Classically, within this region, particle must be present, or this is the ক্লাসিক্যালি অ্যালাউড রিজিয়ন। এই রিজিয়নটা কেন বলছি এটাকে ক্লাসিক্যালি অ্যালাউড রিজিয়ন? না, আমরা কেন বলছি এই রিজিয়নটাকে, এই মাইনাস এ থেকে প্লাস এ এইটুকুনি রিজিয়নটাকে ক্লাসিক্যালি অ্যালাউড রিজিয়ন কেন বলছি? এর বাইরে পার্টিকেলটাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই। কেন ক্লাসিক্যালি? না, আমরা ক্লাসিক্যালি জানি টোটাল এনার্জি ই ইজ ইকাল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাই তো? এবার দেখো, অ্যাজ কাইনেটিক এনার্জি তো কখনোই 0 হতে পারে না। কাইনেটিক এনার্জি যেহেতু পার্টিকেলটা অক্সিলেট করছে, হ্যাঁ, যদি ডায়োটিক মলিকুলস নিই তাহলে অ্যাটমসটা কী হচ্ছে, অক্সিলেট করছে। অক্সিলেট করা মানে কি, তার ভেলোসিটি আছে, ভেলোসিটি যদি থাকে তার কাইনেটিক এনার্জি আছে, আর কাইনেটিক এনার্জি যদি থাকে সেটা নিশ্চয়ই, যেহেতু ভেলোসিটি আছে কাইনেটিক এনার্জি নিশ্চয়ই 0 না, তাহলে গ্রেটার দেন 0, তাহলে টি ইজ গ্রেটার দেন 0, টি ইজ অলওয়েজ পজিটিভ, দেন E minus V is equal to T, that is always greater than is equal to 0, greater than 0। তাই যদি হয়, then obviously V is less than E, obviously V is less than E, তার মানে পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জি থেকে অবভিয়াসলি কম হতে হবে ক্লাসিক্যালি, তাই তো? তার মানে এই যে টোটাল এনার্জিটা এই রিজিয়নে দ্যাট এইটা তো টোটাল এনার্জি, তাহলে এইখানকার যে পোটেনশিয়াল এনার্জিটা এই পার্টিকুলার মাইনাস এর ডিস্টেন্সের জন্য সেটা হচ্ছে হয় এই ইকুয়াল হতে হবে অথবা এর থেকে কম হতে হবে। তার মানে ক্লাসিক্যালি অ্যালাউড রিজিয়ন হচ্ছে যে রিজিয়নে এই কন্ডিশনটা ফুলফিল করছে, যেখানে হচ্ছে ভি অলওয়েজ লেস দেন ই, সেটা হচ্ছে এই রিজিয়নটা, দ্যাট ইজ মাইনাস এ থেকে প্লাস এ। তাহলে এক্স লেস দেন ইজ ইকাল টু এ এবং গ্রেটার দেন ইজ ইকাল টু মাইনাস এ, এই রিজিয়নের ক্ষেত্রে এই ভি ইজ লেস দেন ই। যদি এই রিজিয়নের বাইরে যাই, দ্যাট ইজ মাইনাস এর যদি বাইরে যাই, সেখানে ইটা কী হবে, ইটা হচ্ছে ভির থেকে বড় হয়ে যাবে, সরি ভিটা হচ্ছে ইর থেকে বড় হয়ে যাবে। দেখো এই পাশের রিজিয়নটা যদি যাই, যদি মাইনাসের এইখানে যাই, মানে এক্স যদি মাইনাসের থেকে আরও ছোট হয়, তখন কী হবে, এই রিজিয়নের থেকে এইখানে পোটেনশিয়াল এনার্জিটা এইখানে আছে, টোটাল এনার্জিটা এইখানে আছে, তাই কি না? কারণ এইটা তো টোটাল এনার্জি রিজিয়ন, তার মানে ভি এর থেকে কম, মাইনাসের থেকে কম পজিশানে টোটাল পোটেনশিয়াল এনার্জিটা বেশি হয়েছে টোটাল এনার্জিটা, তার মানে এইটাকে ভায়োলেট করে আছে, দ্যাট ইজ নট অ্যালাউড। হ্যাঁ, সেই জন্য আমরা এই রিজিয়নটাকে আমরা বলছি ক্লাসিক্যালি অ্যালাউড রিজিয়ন, যে রিজিয়নের মধ্যে পার্টিকেলটা এক্সিস্ট করছে। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে ক্লাসিক্যালি, কারণ ক্লাসিক্যালি আমরা একটা পার্টিকেলের এক্স্যাক্ট একটা কাইনেটিক এনার্জি, এক্স্যাক্ট একটা পোটেনশিয়াল এনার্জি আমরা বের করতে পারি ক্লাসিক্যালি, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি এই জিনিসটা কিন্তু ঠিক নয়। কারণ কোয়ান্টাম মেকানিক্যালি আমরা যে জিনিসটা বের করি সেটা আমরা দেখো কোনো একটা স্টেশনারি স্টেট মিনস ফর এ স্টেশনারি স্টেট T and V is not, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, ইজ নট
an eigenvalue of an operator of any eigenfunction। হ্যাঁ, কখনো কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি পার্টিকুলার একটা কোনো ভ্যালু নয়, হ্যাঁ, পার্টিকুলার কোনো একটা ভ্যালু নয় ফর এ স্টেশনারি স্টেট ইন কেস অফ কোয়ান্টাম মেকানিক্স। হ্যাঁ, কারণ কি কোয়ান্টাম মেকানিক্সে আমরা যা বের করি না কেন সেটা হচ্ছে এভারেজ ভ্যালু বের করি। যদি কাইনেটিক এনার্জি বের করি সেটাও এভারেজ আউট করি, পোটেনশিয়াল এনার্জি যদি বের করি সেটাও এভারেজ আউট করি। আমরা কী করে বের করি? এই যে সাই স্টার ইন্টু কাইনেটিক এনার্জি, এই টার্মটা কাইনেটিক এনার্জি অপারেটর ইন্টু সাউ ইন্টু ডি টাও, এরকম করে বের করি। পোটেনশিয়াল এনার্জি যদি বের করতে হয় তাহলে সাই স্টার ইন্টু ভি ইন্টু সাই ইন্টু ডি টাও। আমরা এক্সপেকটেশন ভ্যালু অথবা এভারেজ ভ্যালু বের করা শিখেছি। তাদের ক্ষেত্রে কী করি যে আমরা এভারেজ আউট করি। এভারেজ আউট করি কেন না, পার্টিকুলার কোনো একটা পয়সা নেই, পার্টিকুলটা একটা রিজিয়নে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। সেই জন্য পার্টিকেলটা কাইনেটিক এনার্জি বের করতে গেলে অথবা পোটেনশিয়াল এনার্জি বের করতে গেলে কোনো একটা ডাটা বের করতে গেলে আমরা অলওয়েজ এক্সপেক্টেড ভ্যালু অথবা এভারেজ ভ্যালু নিয়ে থাকি। হ্যাঁ, সেই জন্য এভারেজ আউট করি অলওয়েজ। তাহলে তার ফলে আমরা যে এই যে রিলেশনশিপটা লিখেছি, যেটি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, টোটাল এনার্জি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে ভ্যালিড নয়। তাহলে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে যে এনার্জিটা পাই সেটা অবভিয়াসলি কাইনেটিক এনার্জির এভারেজ এবং পোটেনশিয়াল এনার্জি এভারেজ, অ্যাজ if t is greater than 0 in quantum mechanical system, then obviously আগের মতো কী হবে, that is E minus should be equal to 0। তার মানে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রেও অ্যালাউড রিজিয়ন হওয়া উচিত। তাহলে অ্যালাউড রিজিয়ন হওয়া উচিত কি যেখানে হচ্ছে ইটা, দেখো ই মাইনাস ভি এভারেজ ভি দ্যাট গ্রেটার দেন ইজ ইকাল টু 0। তার মানে কি এই ভি এভারেজটা অলওয়েজ লেস দেন ই হওয়া উচিত। সো এইটা হওয়া উচিত। তার মানে অ্যালাউড রিজিয়ন কি কত হওয়া উচিত? এটা অ্যালাউড রিজিয়ন হওয়া উচিত কোয়ান্টাম মেকানিক্সে, মানে ক্লাসিক্যালি এটা অ্যালাউড রিজিয়ন ছিল, তাহলে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে একই হওয়া উচিত ছিল। কিন্তু না, সমস্যা হচ্ছে যে ওখানে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে পোটেনশিয়াল এনার্জি একটা ডাটা, এখানে কী করছি পোটেনশিয়াল এনার্জি এভারেজ ডাটা নিচ্ছি। এখানে হচ্ছে গল্পটা লুকিয়েছে, এখানে হচ্ছে দেখো পোটেনশিয়াল এনার্জি এভারেজ ডাটা নিচ্ছি, কাইনেটিক এনার্জি এভারেজ ডাটা নিচ্ছি। সো দেয়ার ইজ সাম পয়েন্ট এই রিজিয়নের বাইরেও, আমরা এই রিজিয়নের বাইরে যেহেতু ওয়েভ ফাংশনটা আমাদের লক্ষ্য করো ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার সামথিং ইন্টু কনস্ট্যান্ট ইন্টু, তার মানে এটা ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত, যখন এক্স ইকাল টু প্লাস মাইনাস ইনফিনিটি তখন সাই ইকাল টু 0 হবে। যদি এক্স ইকাল টু এখানে প্লাস মাইনাস ধরো সাই ইকাল টু সামথিং কনস্ট্যান্ট ধরো সিএন, এরকম তো ওয়েভ ফাংশন আমরা পেয়েছিলাম, সাই ইকাল টু সিএন ইন্টু ই টু দি মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিভাইড বাই 2, এরকম ওয়েভ ফাংশন পেয়েছি। এবার দেখো যে এক্স যখন প্লাস মাইনাস ইনফিনিটি হবে তখন সাই 0 হবে। এই ওয়েভ ফাংশনটা কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবার তার মানে কি এটা ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত আছে। এবার বক্তব্য হচ্ছে যে ইনফাইনাইট ডিস্টেন্সে পার্টিকেলটা সাইটা 0 হচ্ছে, মানে ইনফাইনাইট ডিস্টেন্সে পার্টিকেলটা নেই, কিন্তু ইনফাইনাইট ডিস্টেন্সে আগে পর্যন্ত তো পার্টিকেলটা খুঁজে পাওয়ার প্রবলিটি আছে। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যদি যোগ করি তাহলে পার্টিকেলটা খুঁজে পাওয়ার প্রবলিটি, দ্যাট ইজ নর্মালাইজ করলে যেটা 1 পাবো, তবেই কিনা 1 হবে। তাহলে মাইনাস ইনফিনিটির আগে বা প্লাস ইনফিনিটির আগে এই ডিস্টেন্সগুলোতেও পার্টিকেলকে খুঁজে পাওয়ার প্রবলিটি আছে, হয়তো সেটা নগণ্য কিন্তু আছে। তার মানে এই ক্লাসিক্যালি অ্যালাউড রিজিয়নের বাইরেও কিছু রিজিয়ন আছে যেখানে পার্টিকেলটাকে খুঁজে পাওয়া যেতে পারে। এর বাইরে এই যে রিজিয়নটা, এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে আমরা বলছি কোয়ান্টাম মেকানিক্যালি অ্যালাউড রিজিয়ন, হ্যাঁ, আর ক্লাসিক্যালি ফরবিডেন রিজিয়ন। ক্লাসিক্যালি অ্যালাউড রিজিয়ন ছিল এইটা মাইনাস এ থেকে প্লাস এ, এইটুকুনি রিজিয়ন, দ্যাট ইজ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। তার বাইরে এই যে এর বাইরে রিজিয়নটাকে আমরা বলছি ক্লাসিক্যালি ফরবিডেন রিজিয়ন। হ্যাঁ, এই রিজিয়নটা আমাদের কি
ক্লাসিক্যালি ফরবিডেন রিজন বোথ, এই দুটো, এই রিজনটা এবং এই রিজনটা সম্ভব নয় ক্লাসিক্যালি থাকা। কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি দেখা যাচ্ছে যে দের ইজ সাম প্রবাবিলিটি, কিছুটা প্রবাবিলিটি আছে যেটা ক্লাসিক্যালি ফরবিডেন রিজিয়নেও পার্টিকেলটা খুঁজে পাওয়া যেতে পারে কোয়ান্টাম মেকানিক্যালি। হ্যাঁ, এটা হয় কেন? এটা যদি এক্সপ্লেনেশন দিতে যায় যে স্যার দেখাই যাচ্ছে যে পার্টিকেলটা যেহেতু, তার মানে এটা যদি গ্রেটার দেন হয়ে যায় ভি এভারেজ, এইখানে আসা মানে কি, এই ক্লাসিক্যালি ফরবিডেন রিজিয়নে, ইন ক্লাসিক্যালি রিজিয়ন ভি ইজ গ্রেটার দেন ই হয়ে যাবে, দেন এই টিটা নেগেটিভ ভ্যালু হয়ে যাবে, লেস দেন 0 মানে নেগেটিভ ভ্যালু হয়ে যাবে। দেখো খেয়াল করে দেখো, ভি যদি ইর থেকে বড় হয় তাহলে এই দ্যাটস ইজিক্যাল টু টি, সেটা কি নেগেটিভ ডাটা হয়ে যাবে, তাহলে কাইনেটিক এনার্জি নেগেটিভ, সেটা শুনতে কেমন একটা লাগে না, তাই না? তার মানে কাইনেটিক এনার্জি নেগেটিভ যদি এই ক্লাসিক্যালি ফরবিডেন রিজিয়নে কাইনেটিক এনার্জি নেগেটিভ, যেটাকে আমরা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যালাউড রিজিয়ন বলছি এবং ক্লাসিক্যালি ফরবিডেন রিজিয়ন বলছি, সেখানে দেখা যাচ্ছে যে কাইনেটিক এনার্জিটা নেগেটিভ যদি হওয়া সম্ভব হয়, পার্টিকেলটার এক্সিস্টেন্স যদি এই রিজিয়নে থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে তার কাইনেটিক এনার্জি অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন উইল বি নেগেটিভ। এবার তা সত্ত্বেও আমরা বলছি ওটা কোয়ান্টাম মেকানিক অ্যালাউড রিজিয়ন, তো এর পিছনে কি সত্যি সত্যি কোনো কারণ আছে? অবভিয়াসলি এটা অবভিয়াসলি একটা অ্যালাউড রিজিয়ন কোয়ান্টাম মেকানিক্যালি, নট ক্লাসিক্যালি। হ্যাঁ, এর পিছনে রিজন হচ্ছে, দেখো আমরা যখন মেজার করি, হ্যাঁ, এই জায়গাটায় যে পার্টিকেলটা আছে তার পজিশন যখন মেজার করতে যাচ্ছি, তাহলে এভারেজ আউট করব। এবার এভারেজ আউট করতে গিয়ে এর পজিশনটা যদি এক্স্যাক্টলি মেজার করতে যাই, তাহলে এই পজিশনে পার্টিকেলটার মোমেন্টাম কিন্তু ইনঅ্যাকুরেসি ততটাই ঠিক বেড়ে যাবে। তার মানে আমি যখন পার্টিকেলটার মেজারমেন্ট করতে চাইছি, যে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি মেজার করছি পার্টিকেলটার পজিশন এই ক্লাসিক্যালি ফরবিডেন রিজিয়নে, হ্যাঁ, তার পজিশন যখন মেজার করতে যাচ্ছি, যে ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করতে যাচ্ছি, সেই ইনস্ট্রুমেন্ট মেজার করার জন্য যে এনার্জিটা আমরা ইউজ করছি, সে থ্রু দ্য ইনস্ট্রুমেন্ট ওই সিস্টেমের মধ্যে, মানে ওই পার্টিকেলের মধ্যে ওই এনার্জিটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে, এনার্জিটা যাচ্ছে। তার ফলে কী হচ্ছে, পার্টিকেলটা পজিশন কিন্তু পার্টিকেলটা ওই এনার্জি নিয়ে পার্টিকেলটার মোমেন্টাম কিন্তু ততটাই বেড়ে যাচ্ছে। তার ফলে ওই পার্টিকেলটা পজিশন আমরা যতটা অ্যাকুরেটলি মেজার করতে যাচ্ছি, পার্টিকেলটার মোমেন্টাম আর পার্টিকেলটা কাইনেটিক এনার্জি ততটাই মেজারিং মোমেন্টাম ততটাই ইনঅ্যাকুরেট হয়েছে। তার মিনস হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আসছে। সেই জন্য দেখা যাচ্ছে যে পার্টিকেলটা কাইনেটিক এনার্জি এই রিজনের ক্ষেত্রে নেগেটিভ আসে। অলদো ইট ইজ নেগেটিভ, স্টিল ইট ইজ ভ্যালিড, উই ক্যান গেট পার্টিকেল ইন দিস ক্লাসিক্যালি ফরবিডেন রিজন হুইচ ইজ কোয়ান্টাম মেকানিক অ্যালাউড রিজন। তার মানে এই কনসেপ্টটা তোমাদের থাকা দরকার, মাঝে মাঝে পরীক্ষা দিতে পারে। সেটা কি, দেখো কোয়ান্টাম মেকানিক্যালি ই ইকুয়াল টু কী জানি, ভি প্লাস হাফ ইন্টু এইচ নিউ, এবং পোটেনশিয়াল এনার্জি ভি ইকুয়াল টু হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার, তাই তো? তার মানে হাফ ইন্টু কে সমান কি না 4 পাই, কে সমান ছিল হচ্ছে কে বাই এম সমান 2 পাই নিউ ছিল, স্কোয়ার করলে কে সমান হচ্ছে 4 পাই স্কোয়ার নিউ স্কোয়ার ইন্টু এম ইন্টু এক্স স্কোয়ার। এইটা কে এর ভ্যালু ছিল, হ্যাঁ, এটা স্কোয়ার করলে কে আর কে ইকুয়াল টু এটা কী পেয়েছিলাম 4 পাই স্কোয়ার নিউ স্কোয়ার ইন্টু এম, দ্যাটস ইজ ইকুয়াল টু কে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কী পেতে পারি, সমান হচ্ছে 2 পাই স্কোয়ার নিউ স্কোয়ার এম ইন্টু এক্স স্কোয়ার, দ্যাটস ইজ ইকুয়াল টু ভি, তাই কি না? তার মানে the classically allowed region where V is less than is equal to E, এটা তো ক্রাইটেরিয়া ছিল যে ক্লাসিক্যালি অ্যালাউড রিজনে পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে টোটাল এনার্জিতে কম হবে বা ইকুয়াল হবে। তাহলে সেই রিজনের ক্ষেত্রে এই ভি সমান কী পেয়েছি, দ্যাট ইজ 2 পাই নিউ স্কোয়ার এম ইন্টু এক্স স্কোয়ার, দ্যাটস লেস দেন ইজ ইকুয়াল টু ভি প্লাস হাফ ইন্টু এইচ নিউ, তাই তো? এই হওয়া উচিত।
or x square that less than is equal to v plus half into h nu divided by 2 pi square হবে এটা 2 pi square nu square into m এই গল্পটা। or x square that less than is equal to এটা যদি আমি এইভাবে করি 2v plus 1 ডিভাইড বাই 2 হবে। এটা দেখো এই নিউ নিউ কাটলে h বাই 2 পাই ইন্টু নিউ ইন্টু এম ইন্টু আরেকটা পাই। এই দেখো পাই 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 স্কোয়ার, আমি এটাকে সিম্পলি এপাশে লিখেছি পাই স্কোয়ার। হ্যাঁ দেখো তার মানে দ্যাটস ইজ ইকাল টু এই ব্যাপারটাকে দ্যাট ইজ এইচ বাই 2 পাই এটাকে আমরা এইচ ক্রস হিসাবে লিখতে পারি। তার মানে 2v প্লাস 1 ইন্টু এইচ ক্রস বাই এটাকে আমরা কী লিখতে পারি 2 পাই নিউ ইন্টু এম, তাই তো। তার মানে মনে করার চেষ্টা করো, আমরা সরি আলফা ইজ ইকাল টু কী পেয়েছিলাম, আলফা ইজ ইকাল টু 2 পাই নিউ ইন্টু এম ডিভাইড বাই এইচ ক্রস দ্যাটস ইজ ইকাল টু আলফা। তার মানে এটাকে কী লিখতে পারি, দ্যাট লেস দেন ইজ ইকাল টু 2v প্লাস 1 বাই আলফা। এই ব্যাপারটা লিখতে পারি দ্যাট ইজ এক্স স্কোয়ার ইজ ইকাল টু দিস থিংস। তার মানে এই যে ডিসপ্লেসমেন্টের স্কোয়ার দ্যাটস ইজ ইকাল টু এইটা, তার এক্স ইকাল টু কী পাবো, और देखो x इक्वल टू प्लस माइनस একটা ডাটা পাবো। তার মানে x is less than is equal to plus minus root over of 2v plus 1 by alpha or minus 2v plus 1 whole half that less than greater than is equal to root over alpha into x that less than is equal to 2v plus 1 whole half. So this is classically allowed region যেটা আমরা বের করেছিলাম -8 is less than is equal to x is less than is equal to a, that is classically allowed region ছিল। সেটা কোয়ান্টাম মেকানিক্যালি সেই allowed regionটা হচ্ছে পয়েন্টটা যেটি -a থেকে যে প্লাস এটা এটা হচ্ছে ক্লাসিক্যালি allowed region ছিল। দিস ইজ কোয়ান্টাম মেকানিক্যালি allowed region। আশা করি তোমাদের এই ডাউটটা ক্লিয়ার হয়েছে। আমরা বলতে চাইছি যে ক্লাসিক্যালি এই -a থেকে +a এইটা হচ্ছে ক্লাসিক্যালি অ্যালাউড রিজন। কারণ ক্লাসিক্যালি যে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি যেটা বের করি সেটা হচ্ছে পার্টিকুলার একটা ডাটা। সো এই রিজিয়নের বাইরে যদি যেতে চাই তাহলে কাইনেটিক এনার্জি নেগেটিভ হবে। কাইনেটিক এনার্জি নেগেটিভ এই রিজিয়নে যদি বাইরে যেতে চাই আমরা দেখিয়েছি যে তাহলে ভিকে অলওয়েজ হচ্ছে লেস দেন ইজ ইকাল টু ই হতে হবে। যদি টি ইজ গ্রেটার দেন 0 এই কথাটা সত্য হয়, কাইনেটিক এনার্জি যেহেতু মুভ করছে তার কাইনেটিক এনার্জি অলওয়েজ গ্রেটার দেন 0। এটা যদি 0 হয় তাহলে আমরা ওই রিলেশনশিপ থেকে জেনেছি টোটাল এনার্জি রিলেশনশিপ থেকে, তাহলে পোটেনশিয়াল এনার্জি অলওয়েজ হচ্ছে লেস দেন ই হবে। কিন্তু এটা হচ্ছে এই রিজিয়নে -a থেকে +a এই রিজিয়নে যদি বাইরে যাই, কারণ এই বেস লাইনটা হচ্ছে আমাদের টোটাল এনার্জি, আর এই প্যারাবোলার যে এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এটা v = ½ of kx স্কোয়ার, সেটা থেকে প্যারাবোলাটা পেয়েছি। হ্যাঁ, তো এই রিজনে যখন বাইরে যাব তখন দেখবো যে আমাদের কাইনেটিক এনার্জি এই রিজনে বাইরে যাওয়া মানে তখন পোটেনশিয়াল এনার্জিটা টোটাল এনার্জির থেকে বেশি হয়ে যাবে। আর এটা যদি সত্য হয়ে যায় তখন দেখবো যে কাইনেটিক এনার্জিটা নেগেটিভ হয়ে যাবে। তো ক্লাসিক্যালি কোনো একটা পার্টিকুলার কাইনেটিক এনার্জি নেগেটিভ সেটা কখনোই সম্ভব নয়। কোয়ান্টাম মেকানিক্যালি সম্ভব। কোয়ান্টাম মেকানিক্যালি ওই জন্য এই ক্লাসিক্যালি ফরবিডেন রিজিয়নটাকে আমরা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যালাউড রিজিয়ন বলছি। সেটা কেন সম্ভব না, কোয়ান্টাম মেকানিক্যালি আমরা যে পোটেনশিয়াল এনার্জি বা
কাইনেটিক এনার্জি বেস করি সেটা কোনো একটা পার্টিকুলার ডাটা নয়, সেটা হচ্ছে এভারেজ আউট করি বা এক্সপেক্টেড একটা ডাটা বের করি। কারণ আমরা ওয়েভ ফাংশনে দেখেছিলাম যে e টু দি পাওয়ার মাইনাস সামথিং আলফা ইন্টু এক্স স্কোয়ার একটা ফর্ম রয়েছে, সেটা মানে কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত পার্টিকেলটা ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। তাই যদি হয়ে থাকে তার মানে মাইনাস ইনফিনিটির আগে বা প্লাস ইনফিনিটির আগে পার্টিকেলটা থাকা প্রবাবিলিটি আছে, সেই প্রবাবিলিটি যদিও পয়েন্ট ফ্র্যাকশন, যদিও খুব কম কিন্তু আছে। তার মানে এই ক্লাসিক্যালি ফরবিডেন রিজিয়নের বাইরেও, ক্লাসিক্যালি ফরবিডেন রিজিয়নেও পার্টিকেলটা খুঁজে পাওয়া যেতে পারে, যে ওই জন্য যেটাকে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যালাউড রিজিয়ন বলছি। এটা কেন হয় না, এই ক্লাসিক্যালি ফরবিডেন রিজিয়নে কোনো পার্টিকেলে যখন পজিশন আমরা যে ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করতে যাচ্ছি, সেই ইনস্ট্রুমেন্ট যখন মেজার করছি তখন পার্টিকেলটাকে পজিশনটাকে অ্যাকুরেটলি মেজার করতে চাইছি, সেই ইনস্ট্রুমেন্টের এনার্জি পার্টিকেলটার মধ্যে বা সিস্টেমের মধ্যে কিন্তু ট্রান্সফার হয়। তার ফলে কী হয়, পার্টিকেলটার মধ্যে মোমেন্টাম, অন্য যে দিকটা মোমেন্টাম কাইনেটিক এনার্জি, এই দিকটা চেঞ্জ হয়ে যায়। ফলে কী হয়, যতটা আমরা অ্যাকুরেটলি তার পজিশনকে ডিটারমাইন করতে পারছি, ততটা ইনঅ্যাকুরেট হচ্ছে টু মেজার ইটস মোমেন্টাম, ততটা ইনঅ্যাকুরেসি চলে আসে, যেটাকে হাইজেনবার্গ প্রিন্সিপাল বলছি। সেই জন্য এই সমস্যাটা হয়ে যায়। তো এই রিজিয়নে তখন দেখছি যে এভারেজ আউট করছি, দেখো এই রিজিয়নে কাইনেটিক এনার্জি নেগেটিভ হলেও যেহেতু এখানেও কাইনেটিক এনার্জি পজিটিভ আছে, তো ওভারঅল দেখছি যে পার্টিকেলটার কাইনেটিক এনার্জি পজিটিভ। এইটুকুর রিজিয়নে দেখছি যে কাইনেটিক এনার্জি নেগেটিভ, কিন্তু যখন আমরা কোয়ান্টাম মেকানিক্যালি এভারেজ নিচ্ছি কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি ফর স্টেশনারি স্টেটের ক্ষেত্রে এভারেজ আউট করছি, ফলে দেখছি যে কাইনেটিক এনার্জি ওভারঅল যখন এভারেজ করছি তখন পজিটিভ, কিন্তু এইটুকুর রিজিয়নে দেখছি কাইনেটিক এনার্জি নেগেটিভ। তখন কী হচ্ছে, তখন ইটা হচ্ছে লেস দেন ভি হয়ে যাচ্ছে এবং টিটা লেস দেন 0 হয়েছে। সেই রিজিয়নটা হচ্ছে আমরা ক্লাসিক্যালি অ্যালাউড রিজিয়ন বলছি। এবং ক্লাসিক্যালি যে অ্যালাউড রিজিয়ন সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যালাউড রিজিয়ন। এখান থেকে আমরা ডাটাটা কী পেলাম, সেটা হচ্ছে এই রিজিয়নটা, দ্যাট ইজ কোয়ান্টাম মেকানিক অ্যালাউড রিজিয়ন। আরেকটা যে জিনিস, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে আমরা ওই ফাংশনগুলো পেয়েছি না, সাই ভি দ্যাটস ইজ ইকাল টু C0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 প্লাস C2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস C2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 প্লাস C4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4, যা থাকবে এখানে এক্স টু দি পাওয়ার তত হবে, ইন্টু ই টু দি পাওয়ার আলফা এক্স স্কোয়ার 2, এটা কমন, এটা হচ্ছে ইভেন নাম্বারের ক্ষেত্রে। অ্যান্ড C1 ইন্টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 C3 ইন্টু এক্স কিউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 C5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার 2। এটা হচ্ছে এই পার্টটা হচ্ছে ইভেন অর্ডের ক্ষেত্রে, আর এই পার্টটা হচ্ছে ইভেনের ক্ষেত্রে। হ্যাঁ, তোমরা ওয়েভ ফাংশন ডিটারমাইন করা শিখেছো। এবার এগুলো প্লট কী হবে, তার মানে সাই0 গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন কী হবে, সাই0 কী হবে, সাই0 ইজ ইকাল টু C0, আমি পার্ট করে ভেঙে ভেঙে লিখছি। গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন হচ্ছে C0 ইজ ইকাল টু সাই0 ইজ ইকাল টু C0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2। তোমাদের পরীক্ষার সময় হয়তো দিয়ে দিল যে হারমোনিক অক্সিলেটের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন হচ্ছে এটাই, ফাইন্ড আউট দ্য নর্মালাইজেশন কনস্ট্যান্ট, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ C0। হ্যাঁ, এই কোএফিসিয়েন্টের ভ্যালু কত হবে, তোমরা কী করবে না, এইটা যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, এরকম যাবে, দিস ইজ 0, হ্যাঁ, এটা সাই, এই ব্যাপারটা দেখো, খেয়াল করে দেখো, এক্স যখন 0 হবে, এক্স ইকাল টু যখন 0 হবে, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে কত 1, তখন সাই0 ইকাল টু C0, তাহলে এই পার্টটা এক্স ইকাল টু 0তে, এটা 0তে, এই যে এই পার্টটা এটা হচ্ছে C0। তারপরে দেখো এক্স যত বাড়ছে এক্সপোনেনশিয়ালি তত ডিক্রিজ করে যাচ্ছে, এক্সের মান যদি কিছু হয়, ও এক্সের মান 2, 3 যাই হোক না কেন, তাহলে কী হবে C0 ইন্টু ই টু দি এক্সের মান ধরো 4, তাহলে আলফা ইন্টু 4 ডিভাইড বাই 2, তার মানে কত 2 হবে, 2 আলফা, তার মানে এটা কী লিখতে হবে C0 ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার 2 আলফা। তার মানে এইটা তো কনস্ট্যান্ট, তাকে সামথিং কোনো একটা দিয়ে ডিভাইড করি, তাহলে এই ডাটাটা থেকে তো যত এক্সের পরিমাণ বাড়বে তখন এটা 2, 4, 6, 8, 10 বাড়বে, তার মানে এই নিচের টার্মটা বাড়বে, নিচের টার্মটা যত বাড়বে তাহলে এই যে ভাগফল তত কমবে। সেই জন্য দেখা যায় যে এক্স যত বাড়ে এক্সপোনেনশিয়ালি এই ডাটাটা সাইড মানটা, এই মানটা ধীরে ধীরে এক্সপোনেনশিয়াল ডিক্রিজ করতে থাকবে। নেগেটিভের ক্ষেত্রেও সেম, কারণ এটা যেহেতু এক্স স্কোয়ার আছে, হ্যাঁ, এক্স স্কোয়ার থাকলে তার মানে ওখানে নেগেটিভ ডাটা দাও, পজিটিভ ডাটা দাও, অলওয়েজ পজিটিভ হবে, সেটাও সিমিলারলি নেগেটিভ এক্সের দিকে।
এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সাই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এবার এখানে তোমাদের যেটা দেবে সেটা হচ্ছে C0 কোএফিসিয়েন্টের ভ্যালু বের করতে বলবে। এখন আমাদের লিমিট কত দেখো, -∞ টু +∞, এটা হচ্ছে লিমিট, তা ডিস্ট্রিবিউশন লিমিট। তাহলে আমরা কী করবো, নর্মালাইজেশন করবো। তাহলে যে -∞ টু +∞ ψ0 ইন্টু ψ0 ইন্টু ডিটাও, যেহেতু 1 ডাইমেনশনাল তাহলে dx নেবো, দ্যাট শুড বি ইজিক্যাল টু 1 হবে, নর্মালাইজড হবে। এই রিজনের মধ্যে পার্টিকেলটা অবশ্যই আছে, নর্মালাইজ করলে 1 পাবো। আর আমরা যদি এখানে বসাই দেখো -∞ টু +∞, তাহলে C0² বাইরে এলো ইন্টু এখানে যেহেতু কোনো কমপ্লেক্স নাম্বার নেই, যেমন ছিল তেমন থাকবে, e⁻² -αx² ইন্টু e⁻−αx² ইন্টু dx, দ্যাটস ইজিক্যাল টু 1। এবার দেখো দুটো যখন মাল্টিপ্লাই করবো তখন কী হয়ে যাবে, হাফ ইন্টু হাফ সমান 1 হয়ে যাবে, এই ব্যাপারটা হবে। এই ব্যাপারটা এবার দেখো আমরা জানি কি, কোনো ফাংশান যদি -∞ টু +∞ f(x) dx, দ্যাটস ইজিক্যাল টু 2 ইন্টু 0 টু ইনফাইনাইট f(x) dx when f(x) ইজিক্যাল টু ইভেন ফাংশন, এবং 0 হয়ে যাবে যখন এই ফাংশনটা 2 ইন্টু 0 টু ইনফাইনাইট f(x) dx হবে, যখন f(x)টা হচ্ছে ইভেন ফাংশন হবে। আর f(x)টা যদি অড ফাংশন হয়ে যায় তখন এই ওভারঅল ইন্টিগ্রেশনের ভ্যালুটা 0 হয়ে যাবে। তাহলে এখানে দেখো e⁻−αx², এখানে যেহেতু স্কোয়ার আছে e⁻সামথিং স্কোয়ার, e⁻−αx², স্কোয়ার টার্ম মানে কি, স্কোয়ার মানে এখানে x এর মান যাই বসাও না কেন এই ফাংশনটা অলওয়েজ একটা যাই থাকুক না তাই থাকবে, চেঞ্জ হবে না, মাইনাস হবে না। মানে আমি f(x) ইজিক্যাল টু e⁻−αx², এই তো ব্যাপারটা। তাহলে x ইকাল টু সাপোজ -2 বসিয়ে দেখো, সেই একই জিনিস হবে। x ইকাল টু যদি মাইনাস হয় তাহলে f(-2) দ্যাটস ইজিক্যাল টু কত, e⁻α ইন্টু -2² সমান কি, e⁻α কত 4, যাই বসাও কোনো ফাংশনটা তাই থাকবে এর তার মানে কি, এটাও দ্যাটস ইজিক্যাল টু f(x) বা f(-2), তার মানে যাই মান বসাও না কেন এই f(x)টা চেঞ্জ হচ্ছে না, তাহলে এটাকে কী বলবো, ইভেন ফাংশন বলবো। তাই যদি হয় or 2 ইন্টু C0² 0 টু ইনফাইনাইট e⁻−αx² ইন্টু dx, দ্যাটস ইজিক্যাল টু 1, তাই তো। তার মানে দেখো এটা একটা ইন্টিগ্রেশনের ফর্ম আছে, 0 টু ইনফাইনাইট e⁻−bx² ইন্টু dx। এই ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে, আমি বলে দিচ্ছি, এই ভ্যালু হচ্ছে ½ ইন্টু π/b হোল টু দি পাওয়ার ½ এই ইন্টিগ্রেশনের ভ্যালু। এবার দেখো তুমি কম্পেয়ার করতে পারো এই ইন্টিগ্রেশনের সঙ্গে এই ইন্টিগ্রেশনটা কম্পেয়ার করতে পারো। আরেকটা ইন্টিগ্রেশনের ফর্ম আমি লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নিয়ে, তাহলে 0 টু ইনফাইনাইট x⁻2n ইন্টু e⁻−bx² ইন্টু dx, এরকম যদি থাকে কোনো একটা ইন্টিগ্রেশনের ফর্ম, তাহলে তার ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ভ্যালু হবে 2n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n+1 ইন্টু n ফ্যাক্টরিয়াল ইন্টু π/b টু দি পাওয়ার 2n+1 হোল হাফ, where n ইজিক্যাল টু 1 2 3 লাইক দিস। হ্যাঁ, এই দুটো ইন্টিগ্রেশনের ফর্ম তোমরা খাতায় নোট ডাউন করে নিও। কোনো একটা ইন্টিগ্রেশনের ফর্ম যদি এরকম পাও, দেখো e⁻- এই আলফাটা হচ্ছে b ইন্টু x², এই ফর্ম্যাটে বা এই ফর্ম্যাটে। এবার যখন x⁻2n এই পার্টটা যখন পাবে তখন এই ফর্ম্যাটে বসালে এই তার ইন্টিগ্রেশন রেজাল্ট, কারণ ইন্টিগ্রেশন যদি পারফর্ম করতে যাও অনেক সময় লাগবে, এটা তার রেজাল্ট শর্টকাট ওয়ে, এখানে বসালে ইন্টিগ্রেশনের ভ্যালুগুলো পেয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে কী হবে, এটার ক্ষেত্রে 2 ইন্টু C0² ইন্টু ½ ইন্টু π/, এখানে b দেখো b ইকাল টু কি আলফা এর হোল টু দি পাওয়ার ½ এই ব্যাপারটা, দ্যাটস ইজিক্যাল টু 1, और এই 2 কাটলো তাহলে C0² দ্যাটস ইজিক্যাল টু
alpha by pi whole half or c0 is equal to alpha by pi whole of 1/4। তাহলে আমাদের ওয়েভ ফাংশনটা কী ধরনের এসে হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্টের ভ্যালু, যেটা তোমাদের পরীক্ষায় বের করতে দিতে পারে। তাহলে সাই 0 is equal to alpha by 4 1/4 into the minus alpha x square by 2। দিস ইজ গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন। আমি একটা বের করে দেখালাম, তোমরা সাই 1 সাই 2 সাই 3 সাই 2 পর্যন্ত এই ওয়েভ ফাংশনে নর্মালাইজেশন প্রসেসের সাহায্যে তার কোএফিসিয়েন্টগুলো ভ্যালু বের করার চেষ্টা করবে। হ্যাঁ, তো তোমাদের টাস্ক হচ্ছে এই নর্মালাইজেশন কনস্ট্যান্টগুলো বাড়িতে বসে বের করে, না পারলে আমাকে বলো। দেখো সাই 0 তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন হবে আমি দেখালাম এক্ষুনি, এরকম। সাই 1 সাই 1-এ কী হবে, যার যত ভি তার নোট সংখ্যাও তত, ঠিক আছে। দিস ইজ ফর সাই 1। সাই 2 দিস ইজ ফর সাই 2, এইটা একটা নোটস। সাই 3 অডগুলো হচ্ছে অলওয়েজ হচ্ছে অডগুলো হচ্ছে, দিস ইজ ফর সাই 2, অডগুলো হচ্ছে অলওয়েজ। দেখো ভি ইকাল টু যেহেতু 2 এর দুটো নোটস আছে, এই একটা নোটস এই একটা নোটস। সাই ইকাল টু 1 এর নোটস একটা সেন্টার দিয়ে গেছে, একটাই নোটস। এটা হচ্ছে তোমার সাই, এটা হচ্ছে এক্স, দিস ইজ সাপোজ মাইনাস এক্স। হ্যাঁ, সাই 3-র ক্ষেত্রে তাহলে অলওয়েজ সেন্টার দিয়ে যাবে, সেন্টার দিয়ে এঁকে দিলে। এবার দেখো একটা নোট চলে গেছে, বাকি দুটো নোটস আর দুটো বাকি আছে, তাহলে এই দিকে একটা হবে এরকম ব্যাপারটা। এই ব্যাপারটা এটা হচ্ছে তোমার সাই, এটা এক্স, দিস ইজ মাইনাস এক্স, দিস ইজ ফর সাই 3। ঠিক আছে, এগুলো যদি স্কোয়ার করি এই নোটটা জাস্ট উপর দিকে উঠে যাবে, এই নেগেটিভ নোটটা উপর দিকে উঠে যাবে, এবং এই নোটের যে পিকটা সেটা পিক ভ্যালুটা কমে যাবে। হ্যাঁ, সেটা হচ্ছে সাই স্কোয়ারের অ্যাম্পলিটিউড। এটা সাই যেটা হবে, সাই স্কোয়ারটা হচ্ছে এরকম হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। এটা যদি সাই স্কোয়ার করি তাহলে এটা সাই স্কোয়ার হবে এরকম। ডটগুলো হচ্ছে সাই স্কোয়ারের জন্য। This is for psi square. এক দুই তিন লাইক দিস, এরকম। দিস ফর সাই স্কোয়ার। হ্যাঁ, ডটগুলো হচ্ছে সাই স্কোয়ারের জন্য। তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।